নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে কলকাতার খেলাধুলা জগতে কিন্তু একটা বড় খবর আছে, গর্বের খবর আছে। মাস্টার্স ওয়ার্ল্ড ফিন সুইমিংয়ে সোনা এবং রূপো পেয়েছেন কলকাতারই কর্পোরেট জগতের এক প্রতিনিধি সুপ্রিয় সিনহা। তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর পিএলএস গ্রুপের, পাশাপাশি পিএলএস স্পোর্টস ক্লাব অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে কলকাতা প্রিমিয়ার লিগে খেলে চলেছে। তাদের জুনিয়র ডেভেলপমেন্টের দিকেও বিশেষ নজর আছে, সেই ক্লাবের পরামর্শদাতা। আর তাকেই আমরা পেয়ে গেছি। সুপ্রিয়বাবু, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাকে প্রথমেই অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। এই খেলাটি ক্রমশ জনপ্রিয় হচ্ছে, ফিন সুইমিং। খুব নাটকীয়ভাবে আপনার উত্থান এই জগতে। একজন কর্পোরেট জগতের মানুষ ফাইলে ডুবিয়ে থাকেন, কিন্তু আপনার একটা শারীরিক অসুবিধার জন্য আপনার এক চিকিৎসক পরামর্শ দিয়েছিল, সেখান থেকে এই ফিন সুইমিংয়ের প্রতি আপনার আকৃষ্ট। আপনার কেরিয়ার বায়োডাটা ঘাটলে দেখা যায় যেখানেই আপনি যান আপনি প্রথম হন। আপনি HS 1995-এর ব্যাচের, সেখানে আপনি প্রথম হয়েছিলেন। এখানেও আবার প্রথম হলেন এবং আপনি আপনার কেরিয়ারেও শীর্ষ পদেই রয়েছেন। এই একের ব্যাপারটা কিভাবে আপনি মেনটেন করেন, এবং এই যে আপনার উত্থানের যে কাহিনীটা, মানে খুব নাটকীয় এবং কিন্তু শিক্ষণীয়, বহু মানুষ হয়তো ইন্সপায়ার্ড হবেন, সেই ব্যাপারটা যদি একটু আমাদের দর্শকদের জন্য তুলে ধরেন। নিশ্চয়ই। প্রথমত থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আজকে কথা বলার জন্য। একের ব্যাপারটা কিছু না, আমি আমার যতটুকু করার চেষ্টা করি, বাকিটা ভগবান দেন। আমি খুব থ্যাঙ্কফুল ভগবানের কাছে, যেখানে যেখানে যা ট্রাই করেছি অনেক জায়গাতে সাকসেস পেয়েছি। ফিন সুইমিংয়ের ব্যাপারটা আমি আগে একদিন শেয়ার করেছিলাম যে আমার অ্যাকচুয়ালি সাঁতার কাটা শুরু সাঁতার শিখবো বলে নয়। 2022-এর মাঝামাঝির দিকে, আজ থেকে বছর 3.5-4 বছর আগে, আমার একটা স্লিপ ডিস্ক ইনজুরি হয়েছিল জিম করতে গিয়ে। তো সেটা করে খুব ভুগেছিলাম 4-5 মাস, খুব ব্যথা, ইলেকট্রোথেরাপি, ফিজিওথেরাপি, ডাক্তার, ওষুধ, 3-4 জন ডাক্তার করে কিছুতেই কমেনি। এমন অবস্থা হচ্ছিল যে মিটিং করার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম, বসতেও পারতাম না। তো তখন একজন ডাক্তার আমাকে বললেন যে আপনার এইসব করে কোনো লাভ নেই, আপনি যদি সাঁতার কাটতে পারেন করুন, কারণ সাঁতার কাটলে কি বডি পশ্চারটা এরকম থাকে, তো ওই জন্য পিঠে রিলিফ হয়। আমি তখন সাঁতার কাটতে পারতাম না। সেই প্রথম আমার সাঁতারের সুইমিং পুলে যাওয়া, এই পেনের থেকে রিলিফ পাওয়ার জন্য। তারপর আস্তে আস্তে সাঁতারে প্রথমে আমাদের লাল টুপি পরতে হতো নভিস বলে, সেখান থেকে পরীক্ষা পাশ করে হলুদ টুপি হলাম, তাকে বলে বিগিনার। তারপরে আরেকটা পরীক্ষা দিতে হয়, সেটার থেকে তারপর টুপি চলে যায়, তখন নর্মাল টুপি পরে কাতার যায়, তখন তাকে বলে সুইমার। এগুলো আস্তে আস্তে প্রতি বছর বছর একটা করে পরীক্ষা দিয়ে একটু এগোতে থাকলাম। তারপর মাঝে মাঝে কম্পিটিশনে পার্ট নিতাম, কোথাও হয়তো একটা ব্রোঞ্জ পেলাম, কোথাও একটা সিলভার পেলাম, টুকটাক করতে করতে গত বছর জুন মাসে, অ্যাবাউট আজ থেকে 10 মাস মতন আগে, 1 বছরও হয়নি, আমার যিনি কোচ, দুজন কোচ আছেন, পৃথ্বী স্যার আর জয়ন্ত স্যার, ওনারা আমাকে বললেন সুপ্রিয়দা আপনি ফিন সুইমিং করুন। আমি তো প্রথমে ঘাবড়ে, আমি তো এখনো মনে করি আমি সাঁতার অতটা ভালো পারি, কিন্তু সাঁতারই ঠিক করে অতটা পারি না, ফিন সুইমিং কি করে করবো? ফিন মানে পায়ে ফিন দিয়ে, মুখে স্নরকেল পরে, মাথা জলের তলায় রেখে করতে হবে, একটুখানি কমপ্লিকেটেড ব্যাপার। তো যাই হোক, ওনারা খুব জোর করে আমাকে ধরালেন। সেটা জুন মাসে প্রথম শিখতে শুরু করলাম। তারপর অগাস্ট মাসে ওনারা আমাকে বললেন যে একটা ডিস্ট্রিক্ট কম্পিটিশন হচ্ছে নর্থ 24 পরগনার, আপনি ওখানে যান। আমি তখনও বলছি আমি কম্পিটিশনে গিয়ে কি করব, আমি কোনোদিন এসব ডিস্ট্রিক্ট করিনি, ওই ক্লাবে গিয়ে একটুখানি সুইমিং করে আসা। তো হয়তো এটা কোন ক্লাব? এটা হচ্ছে লেকটাউন সুইমিং পুল। তো অনেক সময় কি হয়, কোচরা বুঝতে পারে, প্লেয়াররা নিজেদের অতটা ভালো মন্দ বোঝে না, তো কোচেদের একটা চোখ থাকে, নিশ্চয়ই ওরা কিছু একটা দেখেছিল হয়তো। তো জোর করে পাঠালেন জয়ন্ত স্যার আর পৃথ্বী স্যার। তো সেখানে ডিস্ট্রিক্টে জিতলাম, তারপর ডিস্ট্রিক্টে জিতে কি হয়, ইউ কোয়ালিফাই ফর দ্য স্টেট। তারপর সেপ্টেম্বর মাসে আমাদের স্টেট কম্পিটিশন হলো। স্টেট কম্পিটিশনে আমি 50 মিটারে গোল্ড পেলাম। স্টেট কম্পিটিশনের পরে হয় ন্যাশনাল, ডিসেম্বর মাসে ন্যাশনাল হলো।
এগুলোতে আমি কিরম যেন একটা নদীর স্রোতে বয়ে যাচ্ছিলাম। এমন নয় যে আমি শুরু করেছিলাম পার্টিসিপেট করব বলে, এটা হচ্ছে তাই পরেরটা, পরেরটা হচ্ছে তাই পরেরটা। তারপর ন্যাশনালে গেলাম। ন্যাশনালে 100 মিটারে সিলভার পেলাম। এটা ছিল ডিসেম্বর মাসে। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল ম্যাঙ্গালোরে। ম্যাঙ্গালোরে খুব ভালো ইন্টারন্যাশনাল লেভেল সুইমিং পুল এবং খুব ভালো ফেসিলিটিস, কম্পিটিশন ইন্টেন্সিটি খুব ভালো ছিল। এইবার তারপর আমার একটা জিনিস মনে হলো ন্যাশনালে প্রাইজটা পাওয়ার পর, যে আমার পড়াশুনোর ক্ষেত্রে 3টে লেভেলে মোটামুটি সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট আছে। আমি স্টেট লেভেলে পশ্চিমবঙ্গে 95তে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছিলাম। তারপর ন্যাশনাল লেভেলে IIM ক্যালকাটা থেকে যখন MBA করলাম তখন আমি ওখানেও ফার্স্ট হয়েছিলাম, প্রেসিডেন্টস গোল্ড মেডেল পেয়েছিলাম। তারপর ইন্টারন্যাশনাল লেভেলে আমি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পড়ে এসেছি। এবার স্পোর্টসে আমি দেখলাম একটা স্টেট লেভেলে একটা গোল্ড মেডেল আছে, ন্যাশনাল লেভেলে একটা সিলভার মেডেল আছে। তো স্পোর্টসে আমার ইন্টারন্যাশনাল কিছু নেই। একাডেমিক্সে 3টে ইন্টারন্যাশনাল লেভেলেও আছে, স্পোর্টসে নেই, কিরকম একটা লাগছিল। এর মধ্যে হঠাৎ জানতে পারলাম যে থাইল্যান্ডে শ্রীরাচা বলে একটা জায়গায়, ওখানে মাস্টার্স ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপ বলে একটা জিনিস হয়। মাস্টার্স মানে 30 বছরের ঊর্ধ্বে যারা, সেইখানে ফিন সুইমিং ইন্ট্রোডিউসড হচ্ছে, এই খবরটা পেলাম। কারণ ফিন সুইমিং তো নতুন স্পোর্ট, সবে উঠছে, এখনো অ্যাথলেটিক্স বা অন্যান্য খেলাধুলোর মতন অতখানি ডেভেলপ নয়, হয়ে যাবে কয়েক বছরের মধ্যে। তো সেই খবরটা পেয়ে ভাবলাম যে দেখি একবার ট্রাই করে দেখি, পাবো না পাবো পরের ব্যাপার। তো সেই করতে করতে যাওয়া, গিয়ে ওখানে পার্টিসিপেট করলাম, করে 50 মিটারে গোল্ড পেলাম আর 100 মিটারে সিলভার পেলাম। 50 মিটারে গোল্ডের পেছনে একটা গল্প আছে। যখন আমি স্টেটে 50 মিটারে গোল্ড পেয়েছিলাম, ন্যাশনালে 50 মিটারে আমার টাইমিংটা কোনো কারণে খারাপ হয়ে গেছিল, মানে ডাইভটা একটু বাজে হয়েছিল, ঠিক যতটা আমি এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো হয়নি। সেজন্য আমার মনের মধ্যে একটা খচখচানি ছিল। সেখানে বোধহয় আপনার মেয়ের একটা ফোন কল বোধহয়। আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম 50 মিটারের ইভেন্টের পরে, আমি ওখান থেকে ফেরতই চলে আসতে চাইছিলাম। তখন আমার মেয়ে এখন ক্লাস 12-এ পড়ে, তখন মানে ও যেন প্যারেন্ট আর আমি যেন বাচ্চা হয়ে গেছিলাম। আমাকে অনেক বকাঝকা দিয়ে বুঝিয়ে টুজিয়ে কোনো রকমে ওখানে রেখে তারপর 100 মিটারের প্রাইজ পেয়েছিলাম। 50 মিটারে আমার স্টেটে আমি টাইম দিয়েছিলাম 30.4 সেকেন্ডস। তারপর অনেক প্র্যাকটিস করেছিলাম, ন্যাশনালের আগে 29 সেকেন্ডস পর্যন্ত নামিয়ে এনেছিলাম। কিন্তু ন্যাশনাল ইভেন্টটায় সামহাও আমার ডাইভটা খারাপ হয়ে গেছিলো, উঠতে একটু সময় লেগেছিল বলে আমার টাইম হয়েছিল 32 সেকেন্ডস। সুইমিংয়ে, কম্পিটিটিভ সুইমিংয়ে 2 সেকেন্ড অনেক, মানে ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে সব অনেক কিছু ফয়সালা হয়। হ্যাঁ, 32 সেকেন্ডসটা ওয়াজ ভেরি ব্যাড অ্যাকচুয়ালি। আমি যখন 29 সেকেন্ডে করেছি তখন 32 সেকেন্ডসটা আমার কাছে খুব বাজে ছিল। এবার ইন্টারেস্টিংলি এইখানে এই ওয়ার্ল্ড মাস্টার্সটা যখন আমি 50 মিটার কমপ্লিট করলাম, উঠে টাইমিংটা জানতে চাইলাম, যিনি টাইমিং নিচ্ছিলেন উনি আমাকে বললেন 26.28। আমি তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, আমার টাইম জিজ্ঞেস করছি। আমি প্রথমে ভেবেছি আমি বোধহয় হেরেছি, যে ফার্স্ট হয়েছে তার টাইম বলছে। বললেন না, ইয়োর টাইম ইজ 26.28। মানে আপনি প্রথমে বিশ্বাসই করিনি। আমি 3বার জিজ্ঞেস করেছি ওনাকে। তারপরে বললাম সুপ্রিয় সিনহা টাইমিং, বলে 26.28। আমি তাতেও বিশ্বাস করিনি। বললাম লেন 4 টাইমিং। তখন বললে ইয়েস লেন 4 সুপ্রিয় সিনহা ইউ 26.28। তখন আমি বিশ্বাস করলাম 26.28 করেছি। আমাকে যদি আজকে কেউ বলে আবার 26.28 করো, পারবো কিনা জানি না। কিন্তু অনেক সময় হয় না, একটা জোশ হয়, কিছু একটা হয় এই কম্পিটিশনে। তো সেটা করতে গিয়ে হয়ে গেল। এবার এইখানে ওয়ার্ল্ড মাস্টার্সে এখন 26.28 টাইমিং ইজ অ্যাকচুয়ালি আ রেকর্ড, and it will stay at least for 1 more year or somebody breaks it, মানে at least 1 বছর তো থাকবে। সামনের বছর যদি কেউ ভাঙতেই পারে, রেকর্ডস আর আপনি আবার যাবেন, জানি না, দেখি সামনের বছর কি অবস্থায় থাকি। আর যদি তার থেকে বেশি থাকে তো থাকবে, একটা রেকর্ড হয়ে থাকলো।
আপনি এই এত ব্যস্ততা, পেশাগত ব্যস্ততার মধ্যে সময়টা বের করেছেন কিভাবে, আর কোন চিকিৎসক আপনাকে আপনাকে পরামর্শ দিয়েছিল এই সুইমিংয়ে যাওয়ার? একজন খুব বয়স্ক চিকিৎসক, ওনাকে দেখেছিলাম, সে এখন বেশ কয়েক 4-5 বছর হয়ে গেল। ওনার নাম হচ্ছে ডক্টর পুস্তি। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে আমার একজন রিলেটিভ আছেন ডক্টর অয়ন রায়, ওই আমাকে দেখে, অর্থোপেডিক ডাক্তার। আমার কিছু ব্যথা ট্যাথা হলে ওই বলে, ও বলেছিল এবং ওই রেফার করেছিল ওর একজন সিনিয়র ডাক্তারের কাছে, ডক্টর পুস্তি বলে। ওরা দুজন মিলেই বললো যে সুইমিংটা শুরু করুন, তো তার থেকেই করা। আর সময় বার করাটা, দেখুন সময় জিনিসটা না বার করতে পারলে বেরোয়, আর অজুহাত দিতে চাইলে বেরোয় না। মানে আমি যদি বসে এখন অজুহাত বার করি, আমি তো ভীষণ ব্যস্ত, ওই কাজ করছি, হাঁটতে যাওয়ার সময় নেই, করতেই পারি। অজুহাত দেওয়াটা সবচেয়ে সোজা, কঠিন কাজটা হচ্ছে সময়টা বার করা। ইনফ্যাক্ট প্রবলেমটা হয়েছিল এই ওয়ার্ল্ড মাস্টার্সটার আগে প্রায় 2-3 মাস ধরে আমার এইখানটা, এই মাসেলটা একটা ব্যথা ছিল, এখনো আছে, যায়নি পুরোটা। তো এমন অবস্থা হয়ে গেছিলো যে আমি মানে জোরে সুইমিং করবো কি, আমি হাত এরকম তুলতেই পারছিলাম না। তখন আমি একজন ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে টার্গেট দিলাম, বললাম দেখুন আমার 10 দিন পর কম্পিটিশন আছে, ইভেন্ট আছে, আমি ইভেন্টে আমাকে নামতেই হবে। এখন যেরকম অবস্থা তাতে আমি নামতে পারবো না, তো আপনারা একটা কিছু ব্যবস্থা করতে হবে। আর আমাকে প্লিজ বলবেন না যে আপনি 10 দিন রেস্ট নিন, কারণ রেস্ট আমি নিতে পারবো না, আমাকে তো প্র্যাকটিস করতেই হবে, নাহলে আমি ইভেন্টে সুস্থ হয়েই বা কী করবো। তো এইটা হচ্ছে কমপ্লিকেশন, এবার আপনি বলুন। তো উনি আমাকে একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিলেন। আমি তখন এই কম্পিটিশনের সপ্তাহ 2 আগে ভোর সকালবেলা উঠে ফিজিওথেরাপি করতে যেতাম। 2 রকম ইলেকট্রোথেরাপি দিত, টেন্স দিত, আইএফটি দিত, তারপরে ফিজিওথেরাপি এক্সারসাইজ করতাম, করে অফিস আসতাম। এসে অফিসের টাইম, অফিসে যা করা সারাদিন কাজ করতাম। তারপর সন্ধ্যাবেলা প্র্যাকটিস করতাম। তাতে কী হতো, সন্ধ্যাবেলা প্র্যাকটিস করলে ব্যথাটা আবার একটু বেড়ে যেত, আবার পরের দিন ইলেকট্রোথেরাপি দিয়ে এই করে গিয়ে করেছি। এবার তাতে একটু স্ট্রেন হয়, একটু ঘুমটা একটু কম হয়েছিল, একটু তাড়াতাড়ি উঠতে হতো, একটু দেরি করে পৌঁছানো, বাড়িতে সময় একটু কম দিতে পারতাম। বাট ওই আর কি, একটা সময় বার করতে চাইলে বার করতে হবে। টেনাসিটি একটা ফ্যাক্টর। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আপনার মতো একজন সফল মানুষ, একাডেমিক, তিনি স্পোর্টস জগতে হঠাৎ এসে প্রায় 10 মাসের মধ্যে যে উত্থান, বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন, কোনো প্রশংসাই বোধহয় থ্যাংক ইউ, যথেষ্ট নয়। থ্যাংক ইউ।